সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই আয়োজিত বিশেষ অনুষ্ঠান লেটস টকের আজকের পর্বের বিষয় রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ। 2017 সালের 25শে আগস্ট থেকে রাখাইন অঞ্চলে যে ব্যাপক সহিংসতা শুরু হয় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর, তা থেকে প্রাণে বাঁচতে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশের কক্সবাজার এবং বান্দরবান সীমান্তে জড়ো হন। আজ 2 বছর পরে এসে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকটের প্রভাব কী? জনসাধারণের মনে এখন প্রশ্ন যে এই রোহিঙ্গা শরণার্থীরা কি আদৌ কখনো নিজ দেশে ফিরে যাবেন বা ফিরে যেতে পারবেন? কি কি পদক্ষেপ নিলে রোহিঙ্গাদের সম্মানজনক এবং স্থায়ী প্রত্যাবাসন হবে? এরকম আরও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আজকে লেটস টকের এই আয়োজনের এই পর্বে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রতিনিধি স্টিভেন কর্লিস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ওয়েলকাম টু দ্য শো। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরতে আমি এবার অনুরোধ করব বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলমকে। আপনারা জানেন যে 2016 সাল থেকে 17 সালের মধ্যে মায়ানমারের আমাদের উখিয়ার পার্শ্ববর্তী কক্সবাজার জেলার পার্শ্ববর্তী রাখাইন স্টেটের আভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে হয়তো তারা শুরুতে আমরা ভেবেছিলাম এসেছে। সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী হিসেবে তিনি প্রথমেই যে কথাটি বলেছিলেন যে মানুষ যারা জীবন বাঁচাতে বাংলাদেশে আসতে যাচ্ছে, যারা নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আসতে যাচ্ছে, যারা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে তাদের কোলের বাচ্চাকে কোল থেকে সরিয়ে নিয়ে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছে, পিতামাতার সামনে তার তরুণীদেরকে পাশবিক নির্যাতন করা হয়েছে, তাদেরকে আমাকে আশ্রয় দিতেই হবে। বাংলাদেশের মানুষ সেটাকে ওয়েলকাম করেছে। পৃথিবীতে এই ধরনের লার্জ, আমরা যেটাকে এক্সোডাস বলি, একটি দেশ থেকে আরেকটি দেশে চলে আসা, এরকম দ্বিতীয় কোনো উদাহরণ নেই। প্রথম 20 দিনে 5 লক্ষ মানুষ এসেছিল এবং এতগুলি মানুষ যখন একসাথে চলে আসে সেই সময় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল কক্সবাজারের মানুষ, উখিয়ার জনগণ, সাধারণ জনগণ। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের সেটা স্বীকৃতি দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন তাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পগুলি প্রথম বছর যে অবস্থায় ছিল এখন সে অবস্থায় নেই, এখন আরও ভালো হয়েছে। বৃষ্টি, ঝড়, বাদল যেন রুখতে পারে, সহ্য করতে পারে, এরকম তৈরি করা হয়েছে। সকলকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে এবং এটা করতে গিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধরনের হিসেব নিকেশ আমরা করেছি। যেমন হ্যাঁ, ঝুঁকি আছে, এটা একটা সিকিউরিটি থ্রেট হতে পারে, কিন্তু এগুলি নিয়ে কিভাবে তারপরেও প্রোটেক্টেড রাখা যায় তাদেরকে এবং আমাদের 16 কোটি মানুষকে, সেই নিয়েও কিন্তু সরকার কাজ করছে। বাংলাদেশ যে উদাহরণ সৃষ্টি করেছে, এই উদাহরণ পৃথিবীতে শুধু পকেটে পয়সা থাকলেই হয় না, শুধু সামরিক শক্তি থাকলেই হয় না। সাহস, জনগণের প্রতি আত্মবিশ্বাস এবং নিজের দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য বঙ্গবন্ধু যেমন তার জীবদ্দশায় করেছেন, এটা করার অভিপ্রায় এবং সত্যিকার অর্থে করার ক্ষমতা বা সক্ষমতা যে বাংলাদেশের আছে, আমার মনে হয় এটা সবচেয়ে বড় অর্জন আমাদের এই সমস্যার মধ্যেই। আমার এখানে আসার একটি বড় উদ্দেশ্য হলো অবশ্যই তরুণীদের, ভবিষ্যৎ প্রজন্মের মনে কি আছে, ভাবনা কি, এগুলি শোনা। তবে তারা কি ভাবছে এটা শুনে আমাদের পলিসি এবং অ্যাকশনসগুলি ঠিক পথে আছে কিনা সেটারও একটা মোটামুটি মেজার করা, এটাও একটা উদ্দেশ্য। Now I would like to request Mr. Stephen Corliss, the representative from the UNHCR, to give his insight on the Rohingya crisis and the role international agencies are playing to help Bangladesh and Bangladesh government. Thank you very much. Bangladesh is a country that was born out of war and crisis, born of a refugee situation involving 10 million people who sought refuge in India. I think that's one of the reasons why the Bangladeshi people were so sympathetic when the Rohingya came to your country. But I want to also say that we were there with you. We were also here in 1978 when the first influx of Rohingya came, 1990s, and we've stayed continuously since the 1990s. And it's the nature of my organization that we will be with you from the day the refugees arrive until the day they find a solution, because that's our role, to offer them protection, actually to help ensure protection and support of governments, and then to help them find solutions. And I think everyone in this room should take a measure of pride in Bangladesh's historic achievement.
when the Rohingya, and I think the figure was given, over 740,000 people poured across the border into a forest reserve, across the hills, where nothing was there for them, not food, not water, not shelter. We had every reason to expect that thousands of people would die. But we can actually show, through our statistical analysis, monitoring of the situation, that excess deaths were prevented. So each and every one of you, all of the Bangladeshis, and I really want to single out the people of Ukia and Teknaf, who were the first responders. They were on the scene before any of us, really were responsible for saving a people. But I want to say a few things, and some of you have had the chance to visit the refugee camps. First and foremost, refugees are people, just like you and like me. But I tried to look through and see what were the messages that the Rohingya were sharing that day, and I want to share them with you. The first message was, "Thank you, Bangladesh." And I think they have much to be thankful for. So I want to... the second message was, "We want to go home." And why aren't they going home? I think the state minister in the videos could give you some idea of what are the reasons behind their reluctance to return to Myanmar right now. And the third message was, "Please talk to us, Myanmar." And there were important discussions that began in late August. A senior delegation came from the government of Myanmar, and that process of dialogue began, because it won't be economic development in Rakhine State. It won't be the availability of houses for people to move to. It's going to be a sense of trust and a sense of security. And what the refugees tell me is that I will return to Myanmar with the same single shirt that I was wearing when I came here, if I know my family will be safe and that I'll be able to restart my life and support my family. So this is really the process that has to take place, and I know it's very difficult. We saw the environmental issues, we know the social issues, we know the economic issues that are impacting on the people of Ukia and Teknaf, Cox's Bazar district generally, and the whole country. But I think what we can all agree on when we think about this problem is this really must be the last time that the Rohingya people feel that they have to come to Bangladesh. It's enough that they came in the 1970s and in different periods throughout the years until most of the Rohingya in the world are living in Cox's Bazar district today. So this must be the last time they come to Bangladesh, but that means building the conditions for them to go home. And I just want to assure all of you and also the government in front of you is that we're working on both sides of the border to make that happen. Thank you. থ্যাংক ইউ মিস্টার স্টিভেন কর্লিস। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমি ওবায়দুল্লাহ। রোহিঙ্গা পরিস্থিতিতে সামাল দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক খাতের 3 ভাগের 1 ভাগ ফান্ড পাওয়া গিয়েছে। এই বিষয়টি সামনে রেখে আর্থিক খাত নিয়ে আমাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন কিনা? আমি মোহাম্মদ হুমায়ুন কবির পলাশ। আমার কোশ্চেনটা হলো, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে একটা বিশাল সমাবেশ হয়েছে, মানে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করতে সরকার কি পদক্ষেপ নিয়েছে? আমি নাদিরা জামান। 1992 সালে যারা এসেছে তাদেরকে আমরা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছি এবং সেই সাথে 2017 সালে 11 লক্ষ রোহিঙ্গাকে আমরা সাহায্য করছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা প্রত্যাবাসনটা কবে নেওয়া হবে এবং এই জন্য আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করছেন? আমি ফারিদ আশিন খান। যে বাংলাদেশের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট উদ্বিগ্ন যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়োগের চেষ্টা করতে পারে। এমত অবস্থায় আমরা বাংলাদেশিরা কি জাতীয় নিরাপত্তার হুমকির সম্মুখীন নই? আমি নাজমুল হাসান অন্তর। রোহিঙ্গা নিধন যখন শুরু হয় তখন মায়ানমার সরকার ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন রকম মিথ্যা সংবাদ প্রকাশ করে। মায়ানমারে একটা জনশ্রুতি আছে, বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে চায় না। এ ধরনের গুজব ঠেকাতে আমরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি? আমি নাফিজ আহমেদ। অনলাইন নিউজ পেপারগুলো এরকম শিরোনাম ব্যবহার করছে যে রোহিঙ্গার হাতে হত্যা হলো বাংলাদেশি একজন। তো যদিও মানে প্রেজেন্টেশনটা এইভাবে হচ্ছে যে এটার ভিতর মানুষের একটু হেট্রেট ক্রিয়েট করছে। তো যদিও ফ্রিডম অফ প্রেস আমাদের আছে, এখানে কি গভর্নমেন্ট স্টুয়ার্ডশিপ এক্সপেক্ট করা যায় যে এমন কোনো শিরোনাম যাতে খবরের কাগজ ব্যবহার না করে বা টিভি চ্যানেলগুলো ব্যবহার না করে যেটা দ্বারা হচ্ছে রোহিঙ্গাদের প্রতি একটি ঘৃণা সৃষ্টি হতে পারে? প্রথম প্রশ্নে আর্থিক খাতে কোনো সমস্যা আমি ফোরসি করি না, দেখি না। কারণ প্রথম বছরেও 2017 সালে বাজেট করা হয়েছিল জয়েন্ট রেসপন্স প্ল্যানে $954 মিলিয়ন, যেটার $600 মিলিয়ন পর্যন্ত উঠেছিল এবং সেটা দিয়েই
ক্যাম্প অ্যাক্টিভিটিস ম্যানেজ করা গেছে এবং এবছরের বাজেট হলো $920 মিলিয়ন, যার প্রায় 40% উঠেছে। তবে এখানে শর্টফল হলেও বিশ্ব ব্যাংকের কাছ থেকে কিছু প্রতিশ্রুতি পাওয়া গেছে, সেখান থেকে এটা মেকআপ করা যাবে। আর সমাবেশ না করা বা ভবিষ্যতে, এবং স্টিভেন বলেছেন তার বক্তব্যে যে এই সমাবেশে তারাও দেখেছেন তাদের যে মূল দাবিগুলি ছিল তারা মায়ানমার সরকারের কান পর্যন্ত পৌঁছানোর জন্যই সেগুলি করেছেন এবং বাংলাদেশকে সাধুবাদ দেওয়ার পাশাপাশি তারা ফিরে যাওয়ার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছেন। তবে অবশ্যই ভবিষ্যতে এই ধরনের সমাবেশ করতে আমরা দেব না পারতপক্ষে, এই ধরনের একটি নির্দেশনাও গেছে ক্যাম্পে। প্রত্যাবর্ষণ প্রক্রিয়াটাকে ব্যর্থ বলবো না, কারণ এটা আসলে একটা ডেট সেট করা হয়, কিন্তু তার মানে এই না যে ওই ডেটে এটা ফিক্সড হয়ে থেমে যাবে। 90-এর দশকে যখন ফেরত পাঠানো হয় তখন আমার ঠিক জানা নেই যে এতটা লাউডলি সরকার তখন কমিটেড ছিল কিনা, তবে থাকলেও সেখানে সেই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিলেন এরকম অনেকের সাথে আলোচনা করে আমরা জেনেছি যারা এখন অবসরে আছেন, তারা বলেছেন যে কিছু মানুষ আবার শেষবেলা যায়নি, কারণ পৃথিবীর অনেক দেশ তখন বলেছিল মুখে যে তাদেরকে তারা সেই দেশে আশ্রয় দেবে, এবং সেটা শুনে আবার অনেকে যেতে চায়নি। এটা একটা পুল ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারা কিন্তু মনে করবে যে তারা যদি এখানে থাকে এবং দাবি করতে থাকে পৃথিবীর অন্য কোনো দেশ হয়তো তাদেরকে নিয়ে যাবে, কিন্তু কথাটি একেবারেই সত্য নয়। মায়ানমার মাঝে মাঝে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন বাঁচার জন্য তারা অনেক কিছু করে বা বলে। মিয়ানমার এই ট্যাকটিক্সটি অনেক পুরনো এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু তারা জানে খুব পরিষ্কারভাবে এবং তারা বোঝেনও। এবং মিয়ানমারের এই ফলস অ্যালিগেশনগুলি যে বাংলাদেশে আরসার ঘাঁটি আছে বা ট্রেনিং নিয়েছে, এই বিষয়গুলি আন্তর্জাতিক কোনো রাষ্ট্র কখনো বিশ্বাস করেছে বলে আমাদের বিন্দুমাত্র মনে হয় না। মায়ানমারের গুজব তো গুজবই, এটার আনসার বোধহয় দেওয়ার প্রয়োজন পড়ে না। এই যে আমি একটি উদাহরণ নিয়ে বলবো যে খুব দুঃখজনক কিছু ঘটনা ঘটেছে এই ক্যাম্প এরিয়াতে। আমাদেরই রাজনৈতিক দলের সহযোগী সংগঠন যুবলীগের একজন স্থানীয় নেতাকে সেখানে হত্যা করা হয়েছে। নিজে দাঁড়িয়ে থেকে প্রতিবেলা খাবার দিত সে নিজে, এবং সে এই মাদকের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছে। আমাদের দেশেও আপনারা যারা আছেন তরুণ তরুণী, আপনারাও আপনাদের ক্যাম্পাসে বা গ্রামে বা কোথাও যদি কোনো অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তখন কিন্তু কিছু মানুষ কিন্তু আপনাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক একই ঘটনা কিন্তু সেখানে ঘটেছে। এখানে মিয়ানমারের এই যে ক্যাম্পে সাধারণ যে মানুষ যারা থাকেন তাদেরকে আবার এটার সাথে মিলিয়ে অন্য দৃষ্টিতে দেখার সুযোগ নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা কিন্তু কিছু কিছু জায়গা থেকে মিসলিড করার চেষ্টা করা হয়েছে। আমরা সহায়তা তরুণ প্রজন্মের কাছে যেটা চাই আমার মনে হয় সেটি হলো যে এই জিনিসটার একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং, আপনারা এই জিনিসটা গভীরভাবে বুঝবেন এবং সরকার যে ক্যালকুলেটিভ একটা সিদ্ধান্ত নিয়েছে এটা অবশ্যই যে বললাম দায় সরকারেরই, এবং সরকারকে সরকারের কাজটুকু নির্বিঘ্নে করতে দেওয়া। এখানে আপনারা এখনো প্রশ্ন করেননি, দ্বিতীয় ফেজে হয়তো আসবে, যে হোস্ট কমিউনিটির কথা বলা হয়। আমাদের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, এই ধরনের কথাও অনেক সময় বলা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু এত পরিমাণ বিদেশির উপস্থিতিতে কিন্তু কক্সবাজারের কিছু কিছু ব্যবসাতে কিন্তু পরিবর্তন এসেছে, যে আমরা প্রথম বছরে নিজেরাও বুঝতে পারিনি অনেক বিষয়, কিন্তু দ্বিতীয় বছরে এসে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলিকে বলেছি যে হোস্ট কমিউনিটিকে ইনক্লুড করতে হবে। কারণ রোহিঙ্গা ক্যাম্পটা যে জায়গায় হয়েছে, হয়তো একজনের আব্দুর রহিম সাহেবের ওখানে জমি ছিল, বাড়ি ছিল, ওখানে তিনি ধান চাষ করতেন, ওখানে তার গরুগুলি চড়তো, কিন্তু ক্যাম্প হওয়ার কারণে সেগুলি আর হচ্ছে না, পারছেন না তিনি। তাহলে এই আব্দুর রহিম সাহেব কিন্তু 1 মাস 2 মাস খুব বেশি হলে খাওয়ালেন, দেখলেন দূর থেকে, কিন্তু যখন 2 বছর হয়ে যাচ্ছে তিনি যদি তাদের এই ক্ষতিটা কেউ না কেউ এসে পুষিয়ে না দেন, তাহলে কিন্তু তিনি আর তাদেরকে ভালো চোখে দেখার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। সেই জায়গা থেকে আমরা বলেছি হোস্ট কমিউনিটিকে ইনক্লুড করতে হবে, এবং আন্তর্জাতিক সংস্থা যেটা প্রমিস করেছে এবং এখনও পর্যন্ত হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে যে টোটাল বাজেট খরচ করা হচ্ছে তার শতকরা 15% ওখানকার উখিয়া উপজেলার এবং কক্সবাজারের হোস্ট কমিউনিটির স্থানীয় মানুষের জন্য খরচ করা হচ্ছে বিভিন্নভাবে। এবং সামনের দিনগুলিতে আমরা আরও সায়েন্টিফিক ওয়েতে, আরও অভিজ্ঞতা থেকে বিষয়গুলি তাদেরকে বলবো। You are following the conversation. There were a few questions for you, and if you want to answer a few other questions. Thank you very much. Internationally, UNHCR has a very strict principle and standard that all refugee camps should have a purely civilian and humanitarian character. And you can understand the reason why. When you begin mixing armed elements with civilians in a camp, they become a magnet for attack, and then nobody is safe. The vast majority of the people, nearly all of the people who came here looking for peace and for security should be able to find it in the refugee camp, and we're very committed to making sure that that happens. Despite the hardships, and some of you have visited the camps,
despite the difficulties, that the Rohingya people in the camp are experiencing a level of peace and freedom that they didn't experience in their own country. I really think it is very important as we move forward in order to facilitate repatriation that we make equal and more effort in Rakhine State to create services, to create peace and security, to make it possible for people to go home so there isn't any imbalance between the two countries. This is going to be very crucial. One was funding, and I want to echo what the state minister has said. Now, the World Bank has created a special facility for countries that are hosting refugees, and that's designed to meet the needs not just of the refugees but also of the host communities. This is a $2.2 billion facility. The maximum that any country can receive is $500 million, and Bangladesh has received an allocation of $500 million. The first $240 million have been programmed, and the rest is being planned. And my understanding from my colleagues at the bank is the bulk or entire amount of 260 that remains would be allocated for support to the host communities. So I think that's very important. Maybe just one comment on voluntary repatriation. Voluntary repatriation isn't an event or a date, it's a process. We can have that make the process a little bit more practical, a little bit more strategic, so that we could actually see some progress, because this is what we're committed to achieve. All I can speak for is the position that I know, first of all, of the Rohingya themselves. And they tell all of us, they want to go home. And I think the government of Bangladesh is also absolutely clear, from the Honorable Prime Minister right down to the people working at the front line in the camp, that that's also the commitment of the government of Bangladesh, that the people are from Myanmar, the problem began in Myanmar, and the solution is to be found in Myanmar for them. অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নেব, তারপর আবারও আলোচনা শুরু করব। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছে জানতে চাই যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা এই রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে? দীর্ঘমেয়াদী বলতে আপনি বোধহয় মিন করছেন যে বাংলাদেশে এতগুলি মানুষ থাকছে, তরুণরা বড় হচ্ছে, ছোট বাচ্চারা জন্মগ্রহণ করছে। যদিও এটা শুনতে একটু কঠিন মনে হবে, কিন্তু আমাদের দেশের মানুষের স্বার্থ এটার চেয়ে বড় কিছু তার হতে পারে না। বা আমাদেরকে আমাদের সহযোগী রাষ্ট্র অনেকেই বলেছেন, আমরা তাদেরকে বলেছি যে তোমরা যদি এটা আমাদেরকে বলতে পারো তাহলে তাদের ফুটিং থাকা উচিত ইকুয়াল টার্মে মায়ানমারের সরকারের চোখের দিকে তাকিয়ে এই দাবিটিই করার একটি সিদ্ধান্ত আমাদের আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আশা করি খুব দ্রুত বাস্তবায়ন করা শুরু করতে পারবো। সেটি হলো ভাসানচর নামের একটি জায়গায় প্রায় 90,000 মানুষের জন্য একটি আবাসের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানটিতে নিয়ে যাওয়ার মূল কারণই হলো, সবাই বলি আমরা প্রতিবার বর্ষা আসলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে ওই এলাকায় যেন ভূমিধস না হয়, ওখানে যেন সাইক্লোন না হয়, ওখানে যেন অতিবৃষ্টি যেন না হয়। তাহলে হবে কি, ক্যাম্পগুলি কোলাপস করতে পারে, জীবনহানি ঘটতে পারে, এবং সেটা আমাদের সকলের জন্য চেয়ে দেখাটা খুব কষ্টের হবে। এবং সেখানে তারা যেন একটু ব্যস্ত থাকে, তাদেরকে পুকুর দেওয়া হবে, তাদেরকে হাঁস মুরগি প্রতিপালন করতে দেওয়া হবে, সেখানে কিছু ন্যূনতম শিক্ষার ব্যবস্থা থাকবে। এই কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। তো সেই প্রক্রিয়ায় আমরা জাতিসংঘকে চাই, সেই প্রক্রিয়ায় আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলিকে বা সংস্থাগুলিকে আমরা চাই, এবং আমরা খুব শীঘ্রই এই বর্ষা প্রায় শেষের দিকে আমরা তাদেরকে সফরে ওখানে নিয়ে যাব এবং দেখাবো ঝুঁকি আছে, যেহেতু তারা পারসিকিউটেড, যেহেতু তারা নির্যাতিত নিপীড়িত, এই মানুষগুলিকে র্যাডিক্যালাইজ করাটা অনেক সহজ। তো সেই জায়গা থেকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি, আইনশৃঙ্খলা বাহিনীগুলি সজাগ রয়েছে। Mr. Corliss, what would UNHCR suggest? The responsibility that I think we have as the United Nations and UNHCR is to be able to ensure that life on Bhasanchar will be safe and sustainable, safe in the face of natural hazard risks, which are also present in Cox's Bazar, we recognize, sustainable, that there is a water supply, that people will be able to have livelihoods on the island. We have to also look at the question of operational feasibility. How do we reach the island? How do we bring supplies there? How can we function effectively? And then, of course, the question of what kind of life will people have on the island. And I think the state minister has mentioned a couple of very important points in terms of livelihoods, education, and other factors that would make life good for the people. I think the final question also, because we don't own funds, we're stewards of funds for donors,
the donors will also need to understand if the government of Bangladesh is looking for international support for Basanchar, that it's a reasonable financial proposition, that it's not quite a bit more costly than the operation we currently have in Cox's Bazar. But we do expect to continue those discussions very soon as the monsoon season concludes. থ্যাংক ইউ। কিছুদিন আগেই সিআরআই এবং তরুণদের সংগঠন ইয়াং বাংলার একটি প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে এসেছেন। তাদের মধ্য থেকে দুজনের অভিজ্ঞতার কথা শুনবো। প্রথমে শুনবো জান্নাতুল মাওয়ার অভিজ্ঞতার কথা। ডিফরেস্টেশনের অ্যাকচুয়াল যে রূপটা অ্যাকচুয়ালি মিডিয়াতে দেখে আর সামনাসামনি দেখে দুটোর এক্সপিরিয়েন্স একেবারে ভিন্ন। ওরা একটা টার্গেট নিয়েছে 250 একর জমিতে অ্যাফরেস্টেশনের প্ল্যানিং করার, তো অলরেডি ওখানে 200 একর করা হয়ে গেছে। আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে শেয়ার করব, সেটা হচ্ছে ওখানে একটা সময়ে বন্য হাতিরা অবাধে বিচরণ করতো। হাতি ওখানে চলে আসছে, লোকালয়ের মানুষগুলো ভয়ে তাদেরকে পাথর ছুঁড়ে মারছে। ছোট ছোট বাচ্চারা যেন ছোটবেলা থেকেই এই ধরনের সহিংসতা বন্য প্রাণীর সাথে না করে, ওরা হচ্ছে অরিগ্যামির মাধ্যমে শেপস দিয়ে হাতিকে ফ্রেন্ডলি একটা বন্ধুর মতো হচ্ছে একটা ধারণা পাচ্ছে। একটা সামাজিক প্রেক্ষাপট হয়ে গেছে, সেটাকে যে সমাধানের চেষ্টা করা হচ্ছে সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। আনন্দ রাজবংশী বলবেন তার অভিজ্ঞতার কথা। আমি সংক্ষেপে বলবো, দুইটা ইউথদের সাথে কথা বলি, যারা 90 দশকে আসছিল এবং যারা 2017-তে আসে। কোনো ইউথই কিন্তু বাংলাদেশে থাকতে চায় না, তারা চায় মায়ানমারে তাদেরকে সিকিউরিটি সব কিছু ঠিক করা হোক এবং আন্তর্জাতিক অর্গানাইজেশন প্লাস বাংলাদেশ বা অন্য দেশগুলো যেন একটা চাপ প্রয়োগ করে বিচারের জন্য মায়ানমার গভর্নমেন্টকে। এবং ওদের মধ্যে আরেকটা হতাশা কাজ করে যে নতুন যারা আসছে তাদের জন্য ওরা মানে বাইরের দেশে বা থার্ড কোনো কান্ট্রিতে যেতে পারছে না, যেটা একটা মানে প্রত্যাবর্তনের একটা ছিল যে অন্য দেশে ওরা চলে যাবে বা এর আগে অনেকে গিয়েছে। অনেক ধন্যবাদ। আপনারা অনেকগুলো প্রশ্ন করবার সুযোগ পাবেন এই অংশে। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের ভবিষ্যৎ এই বিষয়টিতে বিশেষভাবে মনোযোগ দিতে চাই আলোচনার এই অংশে। আমি রিফাত তালুকদার। মায়ানমার নৃশংসতার কথা সবার জানা থাকলেও অনেক আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন দেশ এখনও মায়ানমারের সাথে তাদের বাণিজ্য চালিয়ে নিচ্ছে। তাদেরকে উপর আমরা কি কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে পারি কি না? বঙ্গবন্ধু রেখে যাওয়া যে পররাষ্ট্রনীতি, তার আলোকে যেটা আমরা বারবার বলি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে এটা বলেছি এবং বলবো, সেটি হলো যে আন্তর্জাতিক বাণিজ্যে যে মানদণ্ড বজায় রেখে কাজ করতে হয়, কমপ্লায়েন্সের যে বিষয়গুলি আসে, লেবার স্ট্যান্ডার্ডের যে বিষয়গুলি আসে, প্র্যাকটিস ভার্সেস দ্য কমিটমেন্ট, তো সেই দৃষ্টিকোণ থেকে যারা মিয়ানমারের সাথে বাণিজ্য করেন তারা যেন সেই বিষয়গুলি বিবেচনায় নেন, কারণ সেই বাণিজ্যের এলিমেন্টটাও একটা চাপ হিসাবে কাজ করবে মিয়ানমারের উপরে। আমরা সেই দিকটাতে জোর দিচ্ছি। আমি সাদিয়া কবির, জাগরণ পাঠশালা থেকে এসেছি। আমাদের শরণার্থীরা এখানে এসেছেন এবং থাকছেন, এবং তাদের থাকা বা খাদ্যের জন্য একটা জ্বালানি নির্গত হচ্ছে প্রতিক্ষণেই। সেখানে অক্সিজেনের উপর একটি চাপ পড়ছে, এবং সেই সাথে যেটা দেখছি যে ডিফরেস্টেশনও হচ্ছে, কাজও করা হচ্ছে, গাছও লাগানো হচ্ছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এখানে যে গাছগুলো লাগানো হচ্ছে এটা কি যথেষ্ট? ডিফরেস্টেশন যেটা হয়েছে এটা তো একটা বড় ক্ষতি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যে বড় একটা জায়গায় আমরা নতুন করে গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে, এটাতে কিছু লাভ তো হবে, কিন্তু একটি বনাঞ্চল যেটা গড়ে উঠতে 20, 30, 40 বছর সময় লেগে যায়, সেখানে আজকে যে চারাটি রোপণ করা হবে সেটার সঠিক সুফল পেতে আমাদের কিন্তু 10-15 বছর লেগেই যাবে। I really appreciate the question about the environmental damage, and I would say that the situation on the ground looks a bit better in some ways, partially because of the rainy season, partially because of the efforts at reforestation, but it looks very green now, much different than it looked even when I came to Bangladesh in December. But another part of that is the distribution of LPG gas canisters, not only to the refugees, but also to members of the host community. It's over 100,000 families, and all of them are now using LPG gas to cook, so the trees are no longer being cut for the purposes of firewood. বিরতির পর ফিরে এলাম সিআরআই আয়োজিত আজকের লেটস টক অনুষ্ঠানে। আজকের বিষয় রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ। আমার নাম কাইফ। আমার প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শত সমস্যা থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রথম থেকে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছি। এই কাজটি যদি
বাংলাদেশ ছাড়া উন্নত বিশ্বের যে কোনো দেশ করত, আমরা তো মনে হয় আন্তর্জাতিকভাবে তারা অনেক স্বীকৃতি অর্জন করত। রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আমরা কি পেয়েছি এবং প্রধানমন্ত্রী হিসাবে জননেত্রী শেখ হাসিনা আমরা কি পেয়েছি? মাননীয় প্রধানমন্ত্রী কি পেলেন? আমি নিশ্চিত আপনারা যদি বঙ্গবন্ধুর জীবনী পড়ে থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ পর্যন্ত তার রাজনৈতিক জীবন এবং প্রধানমন্ত্রিত্ব এবং বিরোধী দলে থাকা এবং বিরোধী দলের থাকার যোগ্যতা অর্জন করার আগের অংশগুলি যদি পর্যালোচনা করেন, আপনারা নিশ্চয়ই সকলে মানবেন, বুঝবেন যে কিছু পাওয়ার আশায় তিনি রাজনীতি করেন না। তিনি রাজনীতি করেন বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে 16 কোটি মানুষ, তার পিতা যে 7.5 কোটি বাঙালি রেখে গিয়েছিলেন, যেটা আজকে তিনি পেয়েছেন 16 কোটি, এই 16 কোটি মানুষের ভাগ্য উন্নয়নটাই হলো তার রাজনীতি। তবে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু পেয়েছেন, সেটা হয়তো সার্টিফিকেট আকারে না, কোনো মেডেলের আকারে না, সেটি হলো যে বাংলাদেশের মানুষ যে মানবতাটাকে সবচেয়ে বড় করে দেখে, সূচনা বক্তব্যে যেটা বলেছিলাম, এবং এই প্রাপ্তির ভাগিদার আপনারা, আমরা সকলেই। I'm Deepika Rai Prapti. My question is, what's the current policy is taken to send them to the other countries which was changed in the year 2010? And what was the reason behind it? Third country resettlement, which did stop in 2009 or 2010, and I'm new in your country. I can't speak to all of the reasons why that might be. But resettlement is only ever a solution for a very small number of refugees. And in the future, it could be, if we have an active repatriation program and people are going home, then the government of Bangladesh, I assume, might want to take another look at resettlement. But for the moment, when nobody's moving and the risk would be that others would come, I don't expect there to be a real change in the government's position on that. আমি আরিফ চৌধুরী। শেষ পর্যন্ত যদি রোহিঙ্গারা তাদের দেশে না যেতে রাজি হয়, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের পরিকল্পনা কি? The first thing I'd like to say is often you see in the media that there was a failed repatriation attempt. I think we should banish the word failure. Let's look at a few positive points. This was the first time that Rohingya asked the government of Myanmar to verify their right to return, and the government of Myanmar verified that they were former residents and they can return home. This is a really important starting point. The second point is the government of Bangladesh fully respected the individual voluntary decision of the refugees to go home, not to go home at this time. But I would also say what the state minister said is very important as well. Representatives from the Embassy of the People's Republic of China and the Embassy of Myanmar, the Union Government of Myanmar, were on the ground. They could see the preparations that were in place. They could speak themselves to the Rohingya. They could understand that nobody's preventing anybody from returning. And I think it focused attention on the reasons why people aren't returning right now, which are the conditions on the ground in Myanmar. And that's where the attention really needs to be paid. চায়নার ক্ষেত্রে বলি যে তারা বারবার যেটা বলেছেন যে রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে তারা এইবার, বিশেষ করে এইবার আপনারা জানেন যে মিয়ানমারের প্রতিনিধি যখন 20 তারিখের দিকে 22 তারিখের আগে দিয়ে এবং 22 তারিখেও যখন ক্যাম্পে অবস্থান করেছেন, তখন তাদের সাথে মিয়ানমারের কূটনীতিকদের সাথে কিন্তু চায়নার কূটনীতিকরাও উপস্থিত ছিলেন, মানে তারা ফিজিক্যালি বোঝার চেষ্টা করেছেন। এবং 15ই নভেম্বরে 2018-তে কিন্তু তারা ছিলেন না, এবার তারা ছিলেন। এবং এবার যখন ফিজিক্যালি তারা দেখলেন, 22 তারিখে উপস্থিত থাকলেন, এর আগের বারও মিয়ানমার তাদেরকে বলেছিল বাংলাদেশ রিপ্যাট্রিয়েট করতে চায় না বলে তারা ফেরত যায়নি। এবার তারা দাঁড়িয়ে থেকে দেখেছেন বাসের সারি আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, কাগজপত্র যারা ভেরিফাই করবেন তারা আছে, ডাক্তার নার্সেসরা আছেন, এবং বর্ডারে গিয়ে যে জায়গায় থাকবেন তারা কয়েক ঘন্টা, সেই জায়গা পর্যন্ত গেছেন। এবার যে তারা দেখলেন, আমি নিশ্চিত যে ভবিষ্যতের কর্মপদ্ধতি নির্ধারণ করতে চীনের এই সামনে সশরীরে উপস্থিত থাকাটা আমাদের পক্ষে, আমাদের জন্য ভালো হয়েছে ভবিষ্যতে তাদেরকে আরও কনস্ট্রাকটিভলি এনগেজ করতে। আমি আশিক ইকবাল। আমি 25 তারিখে যে প্রোগ্রামটা ছিল ওটা তারা সকালবেলা জানতে পেরেছে মোবাইলে SMS এর মাধ্যমে এবং মোবাইল ফোনের ব্যবহারের মাধ্যমে। আমাদের কি এখন সময় হয়নি আমাদের এটা নিয়ন্ত্রণে নিয়ে আসা? সব দেশেই এই শরণার্থী বলি বা বিশেষ করে অবৈধ নাগরিক যারা এসে থাকেন, সেই দেশের আইন কানুন মেনে চলা তাদের দায়িত্ব। তা আমাদের দেশের আইন কানুনের মধ্যে কি আছে যে একজন মোবাইল সিম কিনতে হলে আমাদের বাংলাদেশের নাগরিকের একটা ন্যাশনাল আইডির কপি লাগবে, অথবা বিদেশিরাও মোবাইল ব্যবহার করেন, উনিও করেন,
তাকে একটা দপ্তরের পরিচয় দিয়ে, তিনি যে জাতিসংঘের কর্মকর্তা সেই পরিচয় দিয়ে তার কোম্পানি তাকে ওই নাম্বারের বিপরীতে তার নামে ইস্যু করেছেন। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং বিটিআরসি এবং পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, আপনারা সেটা গণমাধ্যমে দেখেছেন। I certainly agree with the State Minister. Every refugee is obliged to obey the laws of the country. We know that you have to have a national identity document and to have your biometrics taken in order to have a SIM card. So there is no legal way for refugees to have SIM cards. They do at this time, some of them, and not always. I would just want to stress using them for illicit purposes. There is a protection hotline that they can call in if they're having difficulty. In the case of a natural disaster, the ability to communicate would be important, but it's the government of Bangladesh that will decide what its regulations are in relation to mobile communications. আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রবিউল হক। ইউএনএসসিআর যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটা করছে সেটা কবে শেষ হবে? ইউএনএসসিআর যে বায়োমেট্রিক কাজটা করছে সেটা আমাদের নির্বাচন কমিশনের সাথে কখন যুক্ত হবে এবং পাসপোর্টের সাথে কখন যুক্ত হবে? The UNHCR government joint registration has really made a lot of progress. We're now at 67% of the population that needs to be registered. We expect to complete the process by the end of October. এই ধরনের সমস্যায় তো একটা পরিস্থিতিতে হ্যারাসমেন্টের একটা বা ট্রাফিকিংয়ের একটা সম্ভাবনা থেকেই যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, এনজিওগুলি এবং বিশেষ করে ওই ক্যাম্পে মাঝি যে লিডার থাকে, মাঝি মানে একটা ছোটো ছোটো কমিউনিটির লিডার এক একটি ক্যাম্পে, তাদেরকে রেগুলার অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য তাদেরকে বলা হচ্ছে। যে মুহূর্তে এটা শেষ হবে তারপরে পাসপোর্ট এবং আমাদের নির্বাচন কমিশন বা এনআইডির অথরিটির কাছে যখন এটা শেয়ার করব, বায়োমেট্রিক এবং আইরিস দুবার করে নেওয়া হয়েছে, চোখের ছাপ, আঙ্গুলের ছাপ এবং আইরিস। তো সেইটা যখন লিঙ্কড হবে এবং শেয়ার্ড হবে তখন কিন্তু টেকনোলজি আমাদেরকে একেবারে ফুল প্রুফ একটা সলিউশন দিয়ে দেবে এবং তারপরে নতুন করে আর এই ধরনের ঝুঁকির কোনো সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ। এবার আপনারা পরামর্শ দেবেন এবং আপনারা বলবেন যে আপনাদের হাতে যদি সব ক্ষমতা থাকতো, ধরুন আপনারাই যদি দেশের প্রধানমন্ত্রী হতেন, তাহলে রোহিঙ্গা সংকট সমাধানে কি করতেন? আমার নাম শ্যামী, আমি জাতিসংঘ যুব ছাত্র সমিতির প্রেসিডেন্ট। আমি সারা পৃথিবীর ইউথদেরকে ডেকে একটা মডেল ইউনাইটেড নেশনস অর্গানাইজ করতাম, যেখানে আমি সারা পৃথিবীর ইউথদের কাছ থেকে একটা ওপিনিয়ন পেতাম যে ওরা কি ভাবে বিষয়টা নিয়ে। সেখান থেকে যে ড্রাফট রেজলিউশনটা বের হতো, সেই ড্রাফট রেজলিউশনটা নিয়ে আমি সারা পৃথিবীকে প্রেশার দিতে পারতাম যে সারা পৃথিবীর ইউথরা এটা ভাবে, ইনক্লুডিং মিয়ানমার। যদি মিয়ানমার তাদের দেশ থেকে কোনো ইউথকে পার্টিসিপেট করতে না দিত, সেক্ষেত্রে আমি অ্যাড্রেস করতাম সারা পৃথিবীতে অন্য অন্য দেশে যেসব মিয়ানমারের ছেলেমেয়েরা আছে তারা এসে জয়েন করতে পারে কিনা অ্যাজ অন বিহাফ অফ মিয়ানমার। আর তারপরে আমি যদি অতীতের দিকে তাকাই, তাহলে হচ্ছে যে কোনো শরণার্থী বিষয়টা আসলে কোনো অল্প সময়ের সমাধান হয়নি। সো আমি আমার কনসার্ট ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে বসে চিন্তা করতাম যে এটা আমার লং টার্মে যদি আমি করতে নাও পারি, কিন্তু আমি যে ইনফ্রাস্ট্রাকচার বানাবো সেই ইনফ্রাস্ট্রাকচার এমনভাবে করতে যাতে রোহিঙ্গারা এখান থেকে চলে গেলেও সেই ইনফ্রাস্ট্রাকচার আমার দেশের মানুষের কাজে লাগে। এগুলি করার জন্য তো প্রধানমন্ত্রী হতে হবে না আপনাকে, আপনি এখনই করতে পারেন এই বিষয়গুলি। সো প্লিজ ডু ইট। উনি যদি এরকম একটা উদ্যোগ নেন, আপনারা সকলে তাকে সহায়তা করবেন, যোগদান করবেন। মাননীয় প্রতিমন্ত্রী, আমি চট্টগ্রাম অঞ্চলের, আমি চাই আরো 10টা বাসাঞ্চল তৈরি করা হোক। I am Asmaul Husna. Biodiversity and ecological balance is almost very important. So we should think about the species selection, because we know within a very short time some species of the tree can grow so faster, so we can get a very good coverage of tree, but at the same time it is very dangerous for the ecology and biodiversity of that place. So it should be very systematic, and we should have a good research that what kind of species we should select. Thank you very much. I would like to request Stephen Corliss to make your concluding remarks. This was a very inspiring session for me, and I think it makes us understand perhaps two things. One, when the people who'd been to the camp and met the Rohingya spoke, you could see that their understanding of the situation had really grown on a human level. And I think events like this also help all of our understanding grow on a human level. And I know that everyone in this room will go forward from here as I think messengers, because I'm coming from abroad
what I say doesn't matter so much. What really matters is what Bangladeshis say to Bangladeshis about the Rohingya situation. And what I really also had a sense of, and it really came to me as the last speaker was speaking, you are all exercising your rights as citizens in a free country. And I think that's a really remarkable asset that you have. This is really, for one moment, if you think, the problem that the Rohingya people are facing, because they're not citizens in their own country. They don't have that ability to speak and to participate. This is one of the reasons why they find themselves to be vulnerable. And what I said earlier on, I said a few things, but one was to never forget that the Rohingya people are people like you. Please don't forget also that their wish is to go home and to be part of their own country again. And I would ask all of you, even with all of the difficulties, even with all of the challenges, to maintain your patience and support for them. If they go home in conditions that are not prepared for them, if they're not able to exercise the most basic rights, we'll simply be welcoming them back to Bangladesh in worse circumstances in a few years. So this is why we really have to work very hard on both sides of the border, and I want to emphasize that again. I'm on the phone every day with UNHCR colleagues in Yangon and Mongdo, understanding the situation on their side of the border as they're trying to understand it on mine, so that we can create the conditions for people to go home voluntarily and in conditions of safety and dignity, and hopefully as soon as possible, because that's what the Rohingya tell us that they want. They want to go home as soon as possible. Thank you very much for being with me tonight. মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনুরোধ করব সমাপনী বক্তব্য রাখবার জন্য। শুরু করেছিলাম যেটা দিয়ে, আবারও সিআরআইকে ধন্যবাদ। আর এই প্রজন্মের এবং ভবিষ্যৎ প্রজন্মের মেধাবী তরুণ তরুণীরা যারা এখানে আছেন, যারা বাংলাদেশকে আরও অনেক দূর নিয়ে যাবেন, 2041 সালে বাংলাদেশে উন্নত আয়ের রাষ্ট্র হবে, সেই সময়ে তারাই হবেন হর্তাকর্তা এই দেশের। আমি সত্যি অনেক কিছু পার্সপেক্টিভ পেয়েছি, ডিফারেন্ট পার্সপেক্টিভ পেয়েছি। তাদের মতামতের জন্য ধন্যবাদ, বিশেষ করে শেষ অধ্যায়ে সে পরামর্শগুলির জন্য ধন্যবাদ। আমার অনুরোধ একটি থাকবে, যেটা আপনাদের বক্তব্যে এসছে, যে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনলাইন নিউজ যেগুলির কোনো ঠিক ঠিকানা নেই, যদি খুব সিম্পল ভাষায় বলি, আপনারা যারা গেছেন রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে গিয়ে আপনাদের ধারণা পাল্টে গেছে। মানে যে খারাপ বা নেগেটিভ ধারণাটা ছিল সেটা পরিবর্তন হয়েছে, বাস্তবতা দেখেছেন অথবা ভালো কিছু দেখেছেন। তো এই ভালো আর মন্দের তফাৎটা বুঝে নিতে হবে। এটা শুধু রোহিঙ্গার এই বিষয়ে নয়, জীবনের যে কোনো বাঁকে, যে কোনো ক্ষেত্রে, সব জায়গাতেই আপনাকে সাদা এবং কালো কোনটি, এটা নিজেদেরকেই বুঝে নিতে হবে। তো এই ধরনের প্রোপাগান্ডা বা এই ধরনের ভুল প্রভাবিত করা এবং এই বিষয়টি নিয়ে রাজনীতি যেন না হয়। অপরাজনীতি তো আমরা অনেক দেখেছি বাংলাদেশের ইতিহাসে, এই অভ্যুদয়ের এই 49 বছরে, কিন্তু রোহিঙ্গা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই এবং কেউ যেন না করতে পারে। এবং এখান থেকে আমাদের অনেক কিছু নেবার আছে। আমাদেরই পাশের একটি দেশ, যেই দেশটি সামরিক শাসন ছিল, যেই দেশটির বয়স বাংলাদেশের চেয়ে অনেক বেশি, সেই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে একজন নোবেল লরিয়েট আছেন, কিন্তু গোটা বিশ্ব এখন নোবেল পুরস্কারটি ছাড়া বাকি সব পুরস্কার তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সেই দেশের ব্যর্থতা আমরা সফলতার গল্পে রূপান্তর করেছি। আমাদের জাতি হিসাবে, নাগরিক হিসাবে গর্ব করার একটা বড় ক্ষেত্র তৈরি করেছি আমরা। এবং এই 2021 আর 41, এই যে একটি বাঁকে রাষ্ট্র দাঁড়িয়ে আছে অর্থনৈতিক সক্ষমতার, সেই সময়ে এসে রোহিঙ্গার মতো একটা জটিল সমস্যা আমরা আমাদের কাঁধে তুলে নিয়েছি। এখানে আমরা শুধু গর্বই করতে পারি সামনের দিনগুলিতে, এবং এই যাত্রায় আপনারা সঠিক পথে থাকবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। কিন্তু আমরা যখন বলছি যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি, প্রয়োজনে আমরা আরও রাখবো তাদেরকে এখানে, কিন্তু তার মানে বিন্দুমাত্র এটা মনে করার কারণ নেই যে প্রত্যাবর্ষণ নিয়ে আমরা কাজ করছি না। এবং সামনের দিনগুলিতে, বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে এই জাতিসংঘের সাধারণ অধিবেশন আছে, সেখানে আমরা আমাদের এই অতি সাম্প্রতিককালীন এই যে রিপেট্রিয়েশন অ্যাটেম্পটি আমরা বাস্তবায়ন করতে পারলাম না, সেই অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আরও আমাদের পক্ষে কাজে লাগিয়ে, বাংলাদেশের পক্ষে কাজে লাগিয়ে, বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষে কাজে লাগিয়ে, এটি বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের সক্ষমতা, বাংলাদেশ ঝুঁকি নেওয়া এবং বাংলাদেশের রোহিঙ্গার মতো স্পর্শকাতর এবং জটিল বিষয়টি যে বাংলাদেশ হ্যান্ডেল করতে পারে, এটা আমরা ইনশাল্লাহ বিশ্বকে জানিয়ে দেব।
ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম, ধন্যবাদ স্টিভেন কর্লিস, ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভরাত্রি।